প্রিয় দর্শক, মাঝরাত্রিরে এই চোকানো বাক্সে যারা আমাকে দেখছেন এখনো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। একটি তথ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি যে আমরা সাধারণত বিভিন্ন দিবসে উইশ করি। একটা পরিসংখ্যানে জানা গেছে, জানি না এটার ভুল ব্যাখ্যা আছে কিনা বা এটা আদৌ কতটুকু সত্য, বাট আমি আজকে গুগল সার্চ করে এটাই পেয়েছি যে একটি দিবসে, সেই দিবসটি বিশেষ করে এই মা দিবসে শতভাগ স্ট্যাটাসের মাত্র 15.2 ভাগ মা তা সেই স্ট্যাটাসটি দেখতে পান। অর্থাৎ আপনি 100 জন যদি ছেলে তার মাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তো 15 জন মা দেখতে পান, এবং কারণ তারা বিলং করেন ফেসবুকে। বাকিরা আসলে কাদের জন্য দেন এবং কী জন্য দেন সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু সম্পর্কের এই 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 বিষয়টা এমন যে মাকে খুশি করতে আসলে কোনো ধরনের স্ট্যাটাস বা কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। তবুও বছরে একদিন মা দিবস থাকে এবং আমরা ডিজিটাল যুগে যারা তরুণরা রয়েছি, তরুণ তরুণীরা তা মাকে নিয়ে মাতি, এবং এটা খুব স্বাভাবিকভাবে একটা নতুন কালচার তৈরি হচ্ছে। আমরা মা দিবস নিয়ে কথা বলবো আরও অন্যান্য প্রসঙ্গে, এবং সেজন্য কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন, আমি তাকে অনেক রকম ভূমিকাই বলতে পারি, তবে খুব পরিপাটি একজন মানুষ, আমার খুব প্রিয় একজন মুখ, এবং দেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী, একজন মা, দীপা খন্দকার। কেমন আছেন? ভালো আছি। একটু জড়িয়ে যাচ্ছিলাম, আপনি কিন্তু কী বলবো। আচ্ছা, যাই হোক, মাত্র একদিন পরেই মা দিবস, এবং স্বাভাবিকভাবে দিবস অনুযায়ী আমরা এই ধরনের টকশোতে একটা সাবজেক্ট রাখি। তো সবচেয়ে আরামের বিষয়টা কি এই মা পরিচয়ের, যদি সংক্ষেপে বলতে বলা হয় দীপা খন্দকারকে? আরামের বিষয় যেটা, সেটা হচ্ছে এক ধরনের সাকসেস ফিল করা যায় আর কি। আচ্ছা। যে অনেক সময় হয় না যে আমি অনেক কিছু হতে পারিনি, এরকম অনেকের মধ্যে একটা আফসোস থেকে যায়। হ্যাঁ। কিন্তু মা হয়ে গেছি, এটার মধ্যে একটা সাকসেস কাজ করে। আচ্ছা, যে আমি আসলে জীবনের অনেক বড় একটা স্টেজ আমি পার করে এসেছি, আচ্ছা, এবং একটা সম্মানেরও একটা ব্যাপার মানে আছে। অনেক আক্ষেপের গল্প মুছে ফেলা যায়, মানে। হ্যাঁ, হ্যাঁ, অনেক রকমেরই আক্ষেপ। যেমন অনেকের ক্যারিয়ার নিয়ে অনেক আফসোস থাকে, যে জীবনে এই হতে চেয়েছে, ওই হতে চেয়েছে, কিন্তু হতে পারেনি। সেটা যখন একটা মেয়ে মা হয়, তখন আমার কাছে মনে হয় ওই কষ্টগুলো আসলে 90%ই তখন চলে যায়। আচ্ছা, আচ্ছা। যে এই কষ্টগুলো তখন আর থাকে না। আবার অনেককে দেখা যায় অনেক বড় বড় ক্যারিয়ার থাকা সত্ত্বেও ক্যারিয়ারটাও অনেক সময় বাদ দিয়ে দেয় শুধুমাত্র মা হওয়ার কারণেই। যে আমি মা আমরা হতে জানি, যতদূর পেরেছি। জানি, দীপা খন্দকার ক্যারিয়ার ফ্রিক মেয়ে নন। মানে আমরা যতটুক যেভাবে মিশি বা কথা বলি, সেক্ষেত্রে এটা কি একটা অব্লিগেশন কি না, যে না এই সময় আমার এই অবস্থায় মা হওয়া চলবে না, যেহেতু আমি খুব ক্রেজি একটা অবস্থানে রয়েছি, যেটা প্রচলিত, আমরা মিডিয়ায় খুব প্রচলিত। আমি পার্সোনালি নেন না, ওভারঅলি আমি একটু শুনতে চাচ্ছি। না, আমি পার্সোনালি নিতে চাই, কারণ হচ্ছে পার্সোনালিটাই মানুষকে বলতে চাই, এবং আসলে এটা এক্সপেক্ট করি না যে আমি যেভাবে ভাববো সেভাবে সবাই ভাবুক। মেবি এটা ইনসিকিউরিটি কোন জায়গাটা থাকে একটু? আমার কোনো ইনসিকিউরিটি ছিল না। আমার কাছে যেটা প্রথম থেকে মনে হয়েছে, আমি আসলে এই লাইফটাই চেয়েছি। আচ্ছা, আচ্ছা। খুবই ছোটবেলা থেকে আমার এরকমই একটা লাইফ আমার আসলে চাওয়া ছিল, যে আমি বিয়ে করব। সবাইকে সবসময় বলতাম, বড় হয়ে কি হতে চাও? বড় হতে বড় হয়ে মা হতে চাই। আচ্ছা। এরকম একটা ব্যাপার ছিল আসলে। বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, এরকম একটা ব্যাপার। ক্যারিয়ারটা আসলে আমার কাছে ক্যারিয়ার না, ওটা আমার কাছে কাজ। আমি ক্যারিয়ার জন্য, যে এটার জন্য আমার এই হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, লাভ হয়ে যাচ্ছে, বিষয়টা এইভাবে কখনো দেখিনি। আমার কাছে মনে হয়েছে একটা কাজ আমি করব, একটা কাজ আমাকে করতে হবে লাইফে চলতে গেলে। যেহেতু খুব ছোটবেলা থেকে আমি আসলে আমার মাকে কাজ করতে দেখেছি বাইরে। আচ্ছা, আচ্ছা। উনি ওয়ার্কিং ওম্যান ছিলেন, এনজিওতে কাজ করতেন। তো আমি বড় হওয়াটাই আমার কাছে, ছেলে কাজ করবে মেয়ে কাজ করবে না এরকম পরিবেশে আমি আসলে যেহেতু বড় হইনি, আমার কাছে মনে হয়েছে যে দুইটা মানুষই কাজ করে, মানুষ মাত্রই কাজ করতে হবে, কাজ করতে হবে। সো আর ঘরে রান্না বাড়া করলাম, এটা লাইফের অনেক বড় কাজ না। আমার কাছে মনে হয় যে এটা একটা পার্ট, একটা খুবই ছোট্ট একটা পার্ট। এটার জন্য আমার জীবন আসলে বিসর্জন দিয়ে দেওয়ার কিছু নাই।
তো কারণ পারিবারিকভাবে সেই অভ্যেসটা দেখা আপনার। ছোটবেলা থেকে দেখেই বড় হয়েছি, যে কারণে আমি শুরু করেছি আমার তখন 19 বছর এরকম। তখন আমি কাজ করা, প্রফেশনালি কাজ করা শুরু করেছি। তো সেই দিকে চিন্তা করলে আসলে আমি কাজ করব, আচ্ছা সেটা ক্যারিয়ার বিল্ড আপ করবো এরকম না, একটা কাজ আমাকে লাইফ লং করে যেতে হবে এরকমই চিন্তা করেছিলাম। এখনো চিন্তা করি, বাচ্চা পালবো, ঘর সংসার করব, পাশাপাশি একটা কাজ করব আচ্ছা যেটার থেকে আমার কিছু আর্ন হবে, আমি একটা টাকা আমি আর্ন করব, যেটা আমার পার্সোনাল খরচ বা আমার কিছু কন্ট্রিবিউশন, সেটা আমি একদম আরেকজনের কাছ থেকে চেয়ে নিচ্ছি আচ্ছা এই এমনি অবস্থাতে আসলে। খুব স্বাভাবিকভাবে যদি বলি যে এমনি শোবিজ নিয়ে তো পাড়া মহল্লায় তো নানা ধরনের কথা হয় বা গ্রামগঞ্জে, সেক্ষেত্রে যে ওয়ার্কিং ওম্যানের কথা বললেন, আর শোবিজের ওয়ার্কিং ওম্যান তো আরও একটা মানে অন্য একটা জটিল প্রক্রিয়া। মানে আমি বলছি যারা যে দর্শকরা দেখছেন তাদের ক্ষেত্রে কি ওয়ার্কিং ওম্যান এবং মা হিসাবে অন্য অন্য মাদারদের সাথে তুলনা করলে মার্কিংয়ে কি কম আসে? মানে ছেলেকে সময় দেওয়া যায় না বা আমি এত বিজি থাকে আমি এই ফিল স্ক্রিনে। করি না, আমি ফিল করি না কেন, যে আমার কাছে মনে হয়, আমার এরকম মাও আমি দেখেছি আমার চোখের সামনে, যারা বাইরে কাজ করে না, জি সবাই কাজ করে কিন্তু বাইরে কাজ করে না, টাকা আর্ন করার কোনো কাজ করে না, তারা ঘরের কাজটা করে। দেখা যাচ্ছে বাচ্চার সাথে সারাদিন খিচখিচ খিচখিচ করছে, আচ্ছা মানে আবার বাচ্চাকে সারাদিন ব্লেমও করছে যে তোমার জন্য আমি কিছু করছি না, তোমার জন্য আমি আমার ক্যারিয়ার বাদ দিয়ে চলে এসেছি, বা উফ সারাটা জীবন বাচ্চাদের জন্য দিয়ে দিলাম। আই জাস্ট হেট দিস। আচ্ছা আচ্ছা আমার কাছে মনে হয় যে তুমি করছো কি করছো না, এটা তোমার বাচ্চা ডিসাইড করে দেয়নি, এটা তুমি ডিসাইড করেছো যে তুমি কি করবে, তুমি কি করবে না। আর আমার যেটা মনে হয়, আমি অনেক কিছু করছি, আমি 100টা পার্টি অ্যাটেন্ড কিন্তু আপনার করছি। আশেপাশে তো এই ধরনের অনেক ক্যারেক্টার বিরাজমান। হ্যাঁ, এই জন্যই বললাম যে আমি ওটা হেট করি আসলে। আচ্ছা আমি ওইটা হেট করি। আমি 100টা পার্টি অ্যাটেন্ড করছি, আমি 10 দিন কাজ করছি, আমি আর্ন করছি, আমি আমার সংসারে কন্ট্রিবিউট করছি, আমি আমার বাচ্চাদেরকে পালছি। আমি কখনোই আমার বাচ্চাকে ব্লেম করি না যে তুমি, তোমার জন্য আমি এই করতে পারছি না। আচ্ছা আচ্ছা যাই হোক, অনেকক্ষণ মা এবং বাচ্চার ভিতরে একটু বাবার গল্পটা শুনি। মানে আমার কথা হচ্ছে যে সংসার কেমন চলছে এবং এই সাংসারিক এই সময় শিডিউলটা কিভাবে মিলিয়ে নেন? সংসারের শিডিউলটা আসলে আমরা দুজন ট্রাই করি একজন অ্যাটলিস্ট বাসায় থাকার। আচ্ছা যদি সুজন না থাকলে আসলে খুব বেশি প্রবলেম হয় না বাসায়, আমি না থাকলে অনেক প্রবলেম হয়, এই তো ও কারণ তো খেপে যাবে। মানে এটা তো একদম নারীবাদী কথা হলো, সুযোগ না থাকলে প্রবলেম হয় না, আপনি প্রবলেম হয় না এই জন্য, আচ্ছা কারণ আমি যখন বাইরে যাই হ্যাঁ আমাকে আসলে সুজন কি খাবে, বাচ্চা কি খাবে, সবকিছু বাচ্চার আপনার কখনো মেনটেন। গোসল হবে, হ্যাঁ বাচ্চার কখন বিকালে নাস্তা ও হবে, জানে কখন না। ঘুম হবে, এভরিথিং রেডি করে রেখে আমাকে বাইরে যেতে হয়। আচ্ছা আর ও বাইরে গেলে তো আসলে ওকে এগুলা চিন্তা করতে হচ্ছে না, যে বাচ্চাকে কখন গোসল করাবে বা বাচ্চা কি খাবে না খাবে, আচ্ছা এটা তার ওকে চিন্তা করছে না। Correct. এই জন্যই বললাম যে ও বাইরে গেলে আসলে খুব বেশি প্রবলেম হয় না। আচ্ছা দেখা যাচ্ছে ও দেশের বাইরে যাচ্ছে বা আউটডোর চলে যাচ্ছে, এইগুলা ওকে ফেস করতে হচ্ছে না। কিন্তু আমি আউটডোর গেলে বা দেশের বাইরে গেলে আমার একজনকে স্ট্যান্ড বাই এনে দিয়ে যেতে হচ্ছে, সেটা আমার মা বা আমার শাশুড়ি, কাউকে স্ট্যান্ড বাই এনে সাপোর্টিভ। রেখে যেতে হচ্ছে যে আচ্ছা আমি বড় যাচ্ছি। অভিযোগ সুজন ভাইকে নেক্সট কোনো শোতে আমরা জিজ্ঞাসা করব। একটা বিষয় খুব বেশি আলোচনায় উঠেছে যে এখন বাবা মা বা ছেলে মেয়ে একসাথে যখন আপনি কোথাও ঘুরতে গেলে কথা হয় না পারস্পরিক। চারজন চারটা ডিভাইস নিয়ে, একজন ফেসবুক, একজন টুইটার করছে, একজন একজন নানান রকম ফ্রেন্ডস আর কি। এটা খুব খুব এটা দেখি। অনেকের ক্ষেত্রেই হয়, হ্যাঁ এবং আমার আসলে একটু বদনাম আছে, সেটা হচ্ছে আমি অনেক রুড। আমি অনেক বাচ্চা কাচ্চাদের অনেক বকাঝকা করি, মানে আচ্ছা শুধু নিজের বাচ্চা না, আশেপাশে সব বাচ্চাদেরকে বকা দিই আচ্ছা আমি। আচ্ছা মানে আশেপাশে কোনো ফ্রেন্ড, আমরা যেহেতু অনেক গ্রুপে হ্যাঁ বেড়াতে হ্যাঁ হ্যাঁ যাই, হ্যাঁ আমার সুজনের ফ্রেন্ডের ওয়াইফ বাচ্চা কাচ্চা, ওর ফ্রেন্ডের বাচ্চারা বা আমার ফ্রেন্ডের বাচ্চারা, এরকম করে আমরা 2-3টা ফ্যামিলি নিয়ে বেড়াতে যাই, কারণ তাতে বাচ্চারা অনেক এনজয় করে। তখন আমি যদি কারো হাতে কোনো মোবাইল বা এরকম ডিভাইস দেখি, আমার তো এক অগ্নিমূর্তি হয়ে যায় আচ্ছা যে আচ্ছা আচ্ছা এটা তো আসলে যখন সবাই একসাথে থাকি হ্যাঁ তখনের জিনিস না। হ্যাঁ, তুমি কখনো বাসায় একা আছো বা ঠিক আছে, দিনের একটা মিনিমাম সময় সেটা, মানে আমি একদমই পছন্দ করি না যে ডিভাইস নিয়ে বাচ্চারা পড়ে থাকবে। সেটা হচ্ছে মিনিমাম একটা সময়, ওকে ফাইন, সে Correct. একটু গেম খেললো, ঠিক আছে, কিন্তু না যে যাক বাইরে বেড়াতে এসে এটা হবে বাহ না। বাহ চমৎকার। আমি আমি আমরা একদম মানে ব্যতিক্রমী একজন মাকে আজকে পেয়েছি এবং অন্যরকম গল্প শুনছি, খুব ভালো লাগছে। কাজকর্মের খবর বলেন, কেমন আছে, কি কি ধরনের কাজ করছেন, কাজকর্ম, কয়টা? সিরিয়াল চলছে 3টা, হ্যাঁ আর মাঝে মাঝে 1 ঘন্টার নাটক, তারপর অন্যরকম কিছু কাজ
টক শো বা এই সেই এগুলো তো থাকেই, ও মাঝরাতে অনুষ্ঠান আজকে এখানে বসে উপস্থাপনার গল্প কাজ, করব। হ্যাঁ এই ধরনের কাজ থাকে এখন। সেক্ষেত্রে কি বাচ্চার জন্য একটা শিডিউল, অন্যরকম শিডিউল হয়ে গেছে কিনা দীপা খন্দকার? না, আমি আসলে প্ল্যানিংটা প্ল্যান এভাবেই এভাবে, করেছি যে যেটা প্রথমে বললেন। আমি যেন 8 থেকে 10 দিন বিজি থাকি, এর বেশি যেন আমাকে বিজি থাকতে না হয়। কখনো এর চেয়ে কমও হয়, 6-7 দিনও হচ্ছে। আচ্ছা এটা আমার জন্য একদমই কমফোর্টেবল যে আচ্ছা। একটা 30 দিনের মধ্যে আমি 6 দিন বা 7 দিন আমি বাচ্চাদের ফেলে রেখে যাচ্ছি, বাসায় রেখে তারপর যাচ্ছি। আর অন্য শুধুমাত্র শুটিং ছাড়া যে কোনো কাজে আমি সাধারণত বাচ্চা কাচ্চা নিয়ে যাই, সেটা পার্টি বা দাওয়াত বা যে কোনো এই ধরনের গেট টুগেদার, আমি সবসময় বাচ্চাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে ওকে ওরা অভ্যস্ত হোক এই আর কাজগুলোতে। হচ্ছে একটু দুটো পিচ্চির নাম বলবেন, এবং ওদের ভেতরের কোন সময়টা, কোন বিষয়টা আসলে আপনার কাছে খুব বেশি নাড়া দেয়, বা একা গেলে খুব মিস করেন, কাছে কাছে খুনসুটির বিষয় বা কোনো কিছু? আদ্রিক আমার ছেলের নাম, ওর বয়স 9 বছর, 9.5 বছর। আর মেয়ে আরোহী, ওর 2.5 বছর। আদ্রিকের যে জিনিসটা ভালো লাগে, ও অনেক মুভি দেখে, আচ্ছা সে ভীষণ মুভি দেখতে পছন্দ করে, গান শুনতে পছন্দ করে। আমার 2.5 বছরের মেয়ে, সেও খুব গান শুনতে পছন্দ করে, সে অবশ্য টিভি দেখতে বেশি পছন্দ করে না। আম, এই যুগের একটা বাচ্চা দেখলাম যার কোনো টিভির প্রতি কোনো অ্যাট্রাকশন আচ্ছা নাই। আচ্ছা, মানে মায়ের নাটক। সে মাকে দেখে, আম্মুকে দেখাচ্ছে, খুবই নর্মাল সেটা, মানে টিভির দেখছি, আম্মুর দেখে দেখে চাইতে বড় হচ্ছে। বাস্তবের আম্মু তার কাছে বেশি অ্যাট্রাক্ট করে, আচ্ছা টিভির আম্মু বেশি অ্যাট্রাক্ট করে না। কিন্তু গান তাকে খুব অ্যাট্রাক্ট করে, আচ্ছা সে আচ্ছা। ভীষণ গান শুনতে পছন্দ করে। এবং সবচেয়ে আমার বাসায় খুব আজগুবি একটা ব্যাপার, সেটা আমার ছেলে 70s 60s এর মুভি দেখতে বেশি পছন্দ করে। আচ্ছা, 9 বছর বয়স কত বললেন? 9.5। এটা একটা, এর জন্য আমি আজকে বলছিলাম যে ওকে নিয়ে আসেন। আচ্ছা হ্যাঁ, ওর যাক। শরীরটা একটু খারাপ, না হলে ওকে আসলে নিয়ে আসলে ভালো হতো। দিস ইজ রেয়ার, মানে মায়ের মতো আরেকটা রেয়ার কেস। মানে মানে সে একদমই অমিতাভ বচ্চনের ইয়াং কালের মুভি, আচ্ছা, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, এদের ইয়াং কালের মুভি তার খুব শিওর পছন্দ। ডিরেক্টর হবে সে মনে হচ্ছে। সারাক্ষণ ওগুলো দেখতে এনজয় করে। আর আমার মেয়ের, সে খুব পুরনো গান, আচ্ছা এই মেঘলা দিনে একলা ঘরে থাক, মানে এতটুকু একটা বাচ্চা এই গান গাচ্ছে, মানে আমার আচ্ছা মাঝে মাঝে না মানে একা একা ভাবি আর আমার হাসি পায় যে এতটুকু একটা বাচ্চার মুখে এরকম একটা গান শুনছি, মানে মজা লাগে, ইন্টারেস্টিং আর কি। আচ্ছা। যদিও এই তুলনাটা খুবই, মানে আমিও করতে চাই না, তারপরে থাকে না যে বাবা মার ক্ষেত্রে মানে ছেলের, এই ছেলে মেয়ের মিস করার পার্সিয়ালিটি বা পার্সেন্টেজটা কেমন, মানে আপনি কি আপনার মনে হয় যে আপনার কাছে বেশি টানছে ছেলে মেয়ে নাকি সুজন ভাইয়ের কাছে? আহ, না, এটা আমি ফিল করি না আচ্ছা আসলে, কারণ আমরা দুজনই আসলে অনেক বেশি টাইম দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ মানে ইন্টেনশনালি না বিষয়টা, হুম বাই হার্টই আমরা অনেক বাচ্চাদের সাথে থাকতে পছন্দ করি। সুজন কাজের বাইরে একদমই বাসার বাইরে যায় না, কোথাওই যায় না, ওকে কোথাওই পাঠানো যায় না, সে সারাক্ষণই বাচ্চাদের সাথে থাকতে চায়। আমিও মানে সারাক্ষণই বাচ্চাদের সাথেই আঠার মতোই লেগে থাকি, আচ্ছা যে কারণে বাচ্চারা দেখা যায় বাবা বাবা অনেক করে, সুজনের সাথে থাকতে অনেক পছন্দ করে। কিন্তু মাঝে মাঝে ভেবেছি আমি এটা নিয়ে যে ওরা কি বাবাকে বেশি পছন্দ করে, কিন্তু হ্যাঁ ছেলেকে দেখি স্কুল থেকে যখন বাসায় ঢোকে, আচ্ছা গেটের দরজাটা খুলেই বলবে আম্মু কোথায়, মানে আম্মুকে না দেখা পর্যন্ত তার ইয়ে হয় না। আচ্ছা আচ্ছা। আর কিন্তু শাসনটা আপনি বেশি করছেন। শাসন তো বেশি, মানে মানে পুরোটাই আমি পুরোটাই। করছি, আচ্ছা পুরোটাই আচ্ছা। আমি করছি। আর মেয়েও ঘুম থেকে চোখটা খুলেই তার মাকে একবার দেখতে হবে, এরকম আর বাহ কি বাহ, একটা বিষয়। চমৎকার। মা ছেলের, মা মেয়ের খুনসুটির গল্প শুনছি। এবার ব্রেক নেব, এবং ব্রেকের পরে আসলে আমি মা না, ওভারঅল মায়ের কিছু পয়েন্ট আমি একটু জানতে চাইবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বুঝতে পারছেন মা দিবস নিয়ে আজকে একটু অন্য ধরনের আলাপ হচ্ছে। খুব শীঘ্রই ফিরছি। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। আমরা কথা বলছিলাম একজন অভিনেত্রী দীপা খন্দকারের সাথে, একজন মা দীপা খন্দকারের সাথে। দীপাপা, এবার একটু যে কথাগুলো বলবো অবশ্যই মা সম্পর্কিত এবং অন্যান্য বিষয় আসে, বাট নট পার্সোনালি। আমি যদি জানতে চাই যে আবার পরিসংখ্যান আমি একটু কিছু ঘাটাঘাটি করে এসে তো যদি বলি, জেনেছি যে 7.8 দশমিক প্রতি বছর
এই এই পার্সেন্টেজে আত্মহত্যা করছে যাদের ভেতরে একাকিত্ব, সেটা পারিবারিক একাকিত্ব বিষয়টা আছে, তরুণ তরুণীদের পার্সেন্টেজ। এই বিষণ্ণতা কিন্তু আমরা বাবা মার যুগে শুনি নাই, বা জঙ্গিবাদ বলেন বা যে ধরনের ডিপ্রাইভ হওয়া বলেন ছেলে মেয়েদের, সেটাও বাবা মা জানেন না। প্রায় সময় ইন্টারভিউতে আমরা পড়ি যে আমার ছেলে অস্বীকার করে বসেন বা হয়তো অবাক হয়ে যান যে আমার ছেলে এই অবস্থায় গেছে, যেটা নিয়ে টিভিসি, বাংলাদেশ সরকারের অনেকগুলো টিভিসি ক্যাম্পেইনও চলছে। এই অসহায় মাদের, আমি অবশ্যই অসহায় বলবো, যে অসহায় মাদের প্রবণতাটা বাড়ছে কেন, কি বিষয় নিয়ে আপনার কাছে কি মনে হয়, যেহেতু অনেক সোসাইটির সাথে মেশেন বা কথা বলেন, আপনার অবজারভেশনটা? আমার অবজারভেশনটা হচ্ছে আসলে ওই যে বললাম যে ব্যস্ততা একটা অনেক বড় ব্যাপার। অনেকে আসলে না ওই ক্যারিয়ার কথা ভাবতে গিয়ে বা ব্যস্ত থাকতে গিয়ে ভুলে যায়, মনে করে যে ছেলে মেয়েদেরকে আসলে আমি আর্ন করছি, ফ্রি ডেতে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালাম বা একটা ভালো দামি ডিভাইস কিনে দিলাম, একটা মোবাইল কিনে দিলাম, অল্প বয়সে একটা আইফোন কিনে দিলাম, ওর ল্যাপটপ কিনে দিলাম, মানে বিশাল একটা দায়িত্ব পালন করে ফেলেছি। আমার কাছে মনে হয় এগুলোর চাইতে আসলে অনেক জরুরি বিষয় হচ্ছে শুধু শুধুই ছেলের পাশে থাকা বা মেয়ের পাশে থাকা। খামাখাই হয়তো পাশে শুয়ে আছি আধা ঘন্টা, অযথাই হয়তো গড়াগড়ি করছি, অযথাই হয়তো লুডো খেলছি বা খামাখা টাইপের টাইম পাস আছে না কিছু, এটা আমার কাছে অনেক জরুরি মনে হয়। আচ্ছা, বা বাবা মার সাথে করে বাইরে নিয়ে যাওয়া, দাওয়াত পার্টি, এই জিনিসগুলোতে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, আড্ডা এগুলোতে নিয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় যে আমরা যাচ্ছি, বাচ্চাকে নিচ্ছি না। অনেকেরই বাচ্চাকে দেখেছি। একটা জিনিস আমি বলবো যে আমি যখন কনসিভ করি তার আগ পর্যন্ত আমি কিন্তু আমার সিনিয়রদের কখনো দেখিনি যে বাচ্চাকে শো করা মিডিয়াতে। হ্যাঁ, আমি তো প্রশ্ন ছিল, যাই হোক। হ্যাঁ, একদমই বলেন। আমি এটা হ্যাঁ, দেখিনি। হ্যাঁ, হ্যাঁ। এটা যে আমি ইন্টেনশনালি করেছি সেটাও না। আমি ৭ মাস ৮ মাস পর্যন্ত, ৭ হ্যাঁ, হ্যাঁ, মাস হ্যাঁ। প্রেগন্যান্সি নিয়েও যতটুকু আমি পারি লুকিয়ে লুকিয়ে। আমি ৭ মাস প্রেগন্যান্সিতেও আমি নাটক করেছি, অভিনয় করেছি। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে লুকানোর বিষয় না, এটা সবাইকে দেখানোর বিষয়। যে আমি প্রাউড ফিল করছি যে আমি কনসিভ করেছি, আমি মা হতে যাচ্ছি। তারপর আমার বাচ্চাটা ধানমন্ডিতে একটা দোকান আছে কফি ওয়ার্ল্ড, কফি ওয়ার্ল্ডের লোকরা বলতো যে আপনাকে কত রকম অবস্থায় দেখলাম, আপনি একটা সময় একা আসতেন, তারপরে হাজব্যান্ডকে নিয়ে আসতেন, তারপরে পেট নিয়ে আসতেন, তারপরে এতটুকু বাচ্চাটাকেও নিয়ে আমি ওখানে যেতাম। আচ্ছা, আচ্ছা। ঠিক এতটুকু বাচ্চাটাকে নিয়েও কিন্তু আমি মিডিয়াতে মুভ করছেন। এসেছি, প্রতিটি দাওয়াতে গেছি। আমার আগে আমি সাধারণত আমার সিনিয়রদেরকে কখনো দেখিনি যে একটা বাচ্চা কোলে নিয়ে কেউ এসছে। এতে এতে মনে করেছে সবাই যে আমার ক্যারিয়ার বোধহয় ধ্বংস হয়ে গেল বা শেষ হয়ে যাবে। কিন্তু আমি কখনো এটা ফিল করিনি। এবং আমি এটা প্রাউডলি বলতে চাই যে আমার পরে অনেককেই আমি দেখেছি যে তারপরে অনেকেই হয়তো বাচ্চাটা সেই নিয়ে এসছে। প্রবণতাটা আস্তে আস্তে এই প্রবণতাটা শুরু হয়েছে এবং এখন তো অনেককেই আসছে। এটা অনেক জরুরি। অবশ্যই। আমি যখন আমার বাচ্চাকে ইগনোর করব, হ্যাঁ। আমার বাচ্চাটাকে আমি লুকানোর চেষ্টা করব, তখন আমার বাচ্চাটার মনে কিরকম একটা ইফেক্ট পড়বে যে আমি বোধহয় আমার মার জন্য একটা লজ্জা। তো সেই বাচ্চাটাই তো আসলে ফ্রাস্ট্রেটেড হবে, সেই বাচ্চাটাই তো আসলে সুইসাইড করবে বা সেই বাচ্চাটাই হয়তো জঙ্গি হয়ে চলে যাবে। অবশ্যই, মানে পারিবারিক শিক্ষা এবং পরিবারে যে সময় দেওয়াটা, খামাখা সময় দেওয়া। খামাখা সময় দেয়াটা বা বাচ্চাকে প্রায়োরিটি দেয়া, বাচ্চাটাকে প্রায়োরিটি দিতে হবে। যে সে অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন, এটা আমি মনে মনে ভাবছি, এটা আমি তাকে তার কাছে হাইড করছি, এটা হাইড করার জিনিস না। আসলে তাকে যতটুকু শো করা যায়, যতটুকু তাকে বোঝানো যায়, তাকে যতটুকু বলা যায়, কারণ একটা ছোট বাচ্চা সে কিন্তু নিজে নিজে বুঝে নিবে না, বা একটা টিনেজার ছেলে মেয়ে কিন্তু কখনো নিজে নিজে বুঝে নিবে না যে আমি অনেক ইম্পর্টেন্ট। বরঞ্চ আমি আমিও তো টিনেজ ছিলাম এক সময়, আমার মনে হতো যে দূর, আমার মা বোধহয় আমাকে ভালোবাসে না, আমার বাবা বোধহয় আমাকে ভালোবাসে না। কিন্তু বাবা মা যদি সারাক্ষণই এটা বলে বা ওইটা দেখায় যে আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে কিন্তু বাচ্চারা বুঝতে পারবে যে না, আমার বাবা মা আসলে অনেক অনেক ভালোবাসে। এই বলাটাও অনেক জরুরি। আমি তো শিশু মনোবিদের মতো কথা বলি এবং সুন্দর কাউন্সিলিং করতে পারি যে কেউ আজকে। যাই হোক, স্যালুট জানাচ্ছি। এবং এই এই একই সূত্র ধরে যদি একটু বলি দীপাপা, যে এই যে দুজনের সম্পর্ক, বা আমরা প্রথমে যেটা বললাম যে খুব দেখানোর জন্য যে না, মাকে আমি উইশ করছি, হয়তো মার তো ফেসবুক তো ব্যবহার করতে জানেন না, আমি একটা অন্য একটা জেনারেশন, বা ওভারঅলই বাংলাদেশ তো আর সব মার তো ফেসবুক নেই বা ডিজিটালি নেই। এইসব ক্ষেত্রে আমি যদি বলি যে
দুজনের সম্পর্ক একেবারে মা ছেলে বা বর্তমান সময়ে সমাজে সিঙ্গেল মাদার একটা সোসাইটি গড়ে উঠছে, তাদের সংগ্রামের কথা বা এ ধরনের কোনো ঘটনা যদি আপনি আজকে একটু উল্লেখ করেন আপনার অভিজ্ঞতার আলোকে, যে মায়েদের সংগ্রাম এবং সবিজে সেটা কতটা একটু ভিন্ন আসলে আলোকে। সেটা মায়েদের সংগ্রাম সব ক্ষেত্রেই, সেটা যে সিঙ্গেল মাদার, শুধু সিঙ্গেল মাদারদেরই যে সংগ্রাম সেটাও না, যে মাটা আসলে হাজব্যান্ড নিয়ে সংসার করছে তারও এক ধরনের সংগ্রাম আছে। হ্যাঁ, কারণ হাজব্যান্ডের সাথে সবার রিলেশন হয়তো একরকম হয় না, ভালো হয় না, অনেক কিছুই বাচ্চাদের কাছে মারা হাইড করতে হয়, অনেক কিছু মেনটেন করে কিন্তু সংসারে চলতে হয়। এটা কিন্তু সন্তানের জন্যই করা। আর সিঙ্গেল মাদারদের স্ট্রাগলটা আরো অনেক বেশি। সিঙ্গেল মাদারদেরও আমার কাছে মনে হয় যে ওই যে বাচ্চার প্রায়োরিটিটা এটা অনেক বেশি করে করতে হয় তাদেরকে, বা বাচ্চাকে ইনভলভ করা নিজের লাইফের সাথে, তাহলে যেন বাচ্চাটাও বুঝতে পারে যে আমার মা আসলে কি ধরনের স্ট্রাগল করছে। আমি কিন্তু অলমোস্ট একটা সিঙ্গেল মাদারের সন্তান, কারণ আমার যখন 7 বছর তখন আমার বাবা মারা গেছে। আচ্ছা, তো আমার বোন আমার চেয়ে মাত্র 2 বছরের বড়। দুইটা মেয়েকে নিয়ে বড় আমার মা স্ট্রাগল করতে কিন্তু হয়েছে। অনেক স্ট্রাগল করেই আমাদেরকে বড় করেছে। আমরা কিন্তু আমার মার স্ট্রাগলটা একদম চোখের সামনে থেকে দেখেছি। কয় টাকা বেতন পাচ্ছে, কখন বেতন পাচ্ছে, মানে মাসের কয় তারিখে বেতন পাচ্ছে, এই যে ফিলিংটা আমি খুব ছোটবেলা থেকে এটা ফিল করতাম। আচ্ছা, যে আমার মনে হতো যে আমি একটা টিচারের টাকাটা আমার মার কাছ থেকে চাইবো, মা কি বেতন পেয়েছে, এটা আমি আগে জানার চেষ্টা করতাম। কিন্তু যদি আমার এই ফিলিংটা না থাকতো, আমার যদি এরকম হতো যে আমার মা এমন একটা লাইফ লিড করছে, আসলে সে বেতন পাচ্ছে 5,000 টাকা, কিন্তু সে লাইফ লিড করছে যে সে বিশাল একটা কিছু, আজকে সেই পার্টি করছে, কালকে সেই করছে, আমার কিন্তু তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতো মার প্রতি। আমার কিন্তু মনে হতো মার আছে, আমাকে দিচ্ছে না, আচ্ছা, বা আমাকে সেটাই। প্রপারলি সে ইয়ে করছে না। এবার একটু 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 যদি একটা প্রসঙ্গে যদি জানতে চাই যে আরবান এরিয়াতে আমাদের অনেক গল্প শুনি যে ছেলেরা যদি একটু ভালো ইংরেজি বলে, হয়তো বাংলা শুদ্ধ খুব বেশি জানে না, তাতেও খুব ভালো ইংরেজি বলছে, বেশ আমার ছেলে তো একটা, কিংবা 16 ডিসেম্বর 26শে মার্চ বা বিভিন্ন জাতীয় দিবসের যে এটি নিউজ সহ বিভিন্ন নিউজ চ্যানেলে যে ধরনের ফুটেজ সংগ্রহ করা হয় বাচ্চা ছেলেপেলে বা তরুণ তরুণীদের, তারাও এই সম্পর্কে জানে না, এগুলো নিয়ে ভাইরাল হয় যে না 16 ডিসেম্বর ছিল স্বাধীনতা দিবস বা একটা কিছু বলে ফেলে, এটা জাতীয় মিডিয়ায় চলে আসে। তাহলে এই বাবা মা সম্পর্কে, এই মাদের, এই বাবাদের সম্পর্কে, এই পরিবার সম্পর্কে কি বলবেন আপনি? কেন হয়? আপনি ওভারঅল একটু শুনতে চাচ্ছি। খেয়াল করে না আসলে, বাবা মার খেয়াল করা বা সচেতনতার অভাব, আমার কাছে যেটা মনে হয় সচেতনতার অভাব, যে বাচ্চাদেরকে কতটুকু কি জানাতে হবে, কতটুকু কি বলতে হবে, কোন বিষয়টা জানানো জরুরি, বা একদম ইন্টেনশনালি আমি বাচ্চাকে আমার বাসায় আমার বাচ্চাটাকে আজকে আমি নিয়ে আসতে পারলে ভালো হতো, যে তার কথার রেফারেন্সেও খুব কমই ইংরেজির ব্যবহার হয়, যদিও সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। আমার সন্তানের আগে আমি আমার বোনের বাচ্চাটাকে আমি মানুষ করেছি, বড় করে, মানে আমার কাছেই ছিল সে, আমার বোন এয়ার হোস্টেস, যে কারণে দেশের বাইরে থাকতো, ওর বাচ্চাটা আমার কাছেই বড় হয়েছে, ও এখন 15 বছর। মানে এত শুদ্ধ সুন্দর উচ্চারণে এরা দুজন কথা বলে এবং প্রপার বাংলায়, আচ্ছা, এবং কোন বিষয়টা তারা জানে না, আচ্ছা, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট, কোন বিষয়টা তারা, কোন সাবজেক্টে তারা কথা বলতে পারে না, সবকিছুতে তারা সুন্দর এমনি মতো এমনি কথা বলতে পারে। ব্যক্তি উদ্যোগে বা আপনার একটা সাংগঠনিক উদ্যোগে বোধহয় পড়ো মুজিব নামে একটা ক্যাম্পেইন করছে, হ্যাঁ। যদি একটু বলেন যে এটা ফেসবুকে দেখছি বিভিন্ন আপনাদের কলিগরা বইটা নিয়ে, এটার কোনো ব্যাখ্যা বা কি ধরনের স্বপ্ন বা এটা কি ধরনের আসলে টার্গেট রয়েছে? আমাদের যে সংগঠনটা, এটা ইয়ত বাংলা কালচারাল ফোরাম, এখান থেকে আমাদের আসলে একটা চিন্তাধারা, যে মানুষের মনে যারা মুজিব সম্পর্কে অনেক কিছু জানে না, বঙ্গবন্ধু সম্পর্কে জানে না, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না, বাংলাদেশ সম্পর্কে জানে না, অনেককেই বলতে শুনি ছিছি বাংলাদেশ মানেই ছিছি, মানে উফ এই দেশটা এরকম, এই দেশটা এরকম, এই দেশে এটা নোংরা, এই দেশটা উফ, এই দেশ আর থাকার যোগ্য না। তাদের কাছে আসলে এই দেশটা অর্জন করতে যে কত কষ্ট হয়েছিল, কিরকম দিন এদেশের মানুষরা পার করেছিল, এই সামান্য বিষয়গুলো যদি তাদের মধ্যে একটু ঢুকিয়ে দেয়া যায়, বা তারা জেনে আসুক, সবাইকে আসলে পাস্ট জানতে হয়।
আমাদের শেকড় যদি আমরা না জানতে পারি তাহলে আমরা আসলে কিসের উপর দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বুঝতে পারবো না। সেটা আমার সন্তান থেকে শুরু করে প্রতিটি বাবা মার উচিত তার সন্তানকে এই শিক্ষাটা দেয়া। আমার বাসায় আমি যখন পরমুজিবের ওখান থেকে মুজিবের উপরে বাচ্চাদের ৩টা বই আছে। আচ্ছা। ওই ৩টা বই আমাকে আমাদেরকে গিফট করেছিল আমাদের ইয়ত বাংলা থেকে সবাইকে। বই ৩টা যখন বাসায় নিয়ে এলাম আমার ছেলে বলল, "এই বই ৩টা আবার এনেছো কেন? এই ৩টা তো কবেই পড়ে ফেলেছি।" আচ্ছা, আচ্ছা। মানে আমি নিজেই কিন্তু জানি না যে ওই ৩টা বই ওর পড়া হয়ে গেছে। বাহ! তো তখন আমি বললাম, "ওকে ফাইন, তুমি পড়েছো, তুমি তোমার আরেকটা বন্ধুকে দিও এটা। বলো পড়তে। তোমার সব বন্ধুরা কি পড়েছে?" বলছে, "অনেকেই পড়েনি।" বা বাংলা পরীক্ষার সময় দেখি যে অনেকেই এরকম স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কোনটা হ্যাঁ। ভুলে যায়, উল্টাপাল্টা লেখে। তো এই যে জিনিসগুলো জানা, কোনটাকে স্বাধীনতা বলে আর কোনটাকে বিজয় হুম, বলে, হুম, হুম। এই ডিফারেন্স গুলো আসলে বুঝতে হবে। বেসিক নলেজ থাকা উচিত। একটা বিষয় যে ব্যক্তি বা তারকা দীপা খন্দকারকে যদি জানতে চাই যে বিভিন্ন বিষয় নির্লিপ্ত থাকা, যেটা যদি ভারতে বলা হয় বা অন্যান্য দেশে বলা হয়, সেটা পলিটিক্যাল কোনো বিষয়েও হয়তো যে কোনো তারকা তার মতামতটা দিচ্ছে বা কোনো সামাজিক সংকট তৈরি হচ্ছে, আমরা কি ইদানিং একটু বেশি নির্লিপ্ত থাকার চেষ্টা করছি কিনা? যে আচ্ছা ঠিক আছে, একটা সোশ্যাল কন্ট্রোভার্সি হচ্ছে, একটা ধর্ষণের ঘটনা ঘটছে, খুব ন্যাক্কারজনক ঘটনা, সেটা নিয়ে নাই লিখি, আমার মতামতটা নাই দিই। এই জায়গাতে দীপা খন্দকারের অবস্থানটা কোথায় থাকে? যে কোনো বিষয় আপনার যেটা খারাপ লাগছে সেটা কি সরাসরি বলেন, নাকি বলা উচিত আপনার কলিগদের বলেন, না বা ফেসবুকে স্ট্যাটাস দেন? না, আমি আসলে ঠাস করে স্ট্যাটাসটা দিতে আচ্ছা। চাই না, দেই না। আমাকে দূর থেকে দেখে অনেকে নির্লিপ্ত মনে করতে পারে। হ্যাঁ। কিন্তু আমার জিনিসটা আমি ১ম এ বোঝার চেষ্টা করি। আচ্ছা। এটা আমি। আচ্ছা। যে আমি ১ম এই না লাফিয়ে যে আমি জিনিসটা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি হ্যাঁ। আসলে জিনিসটা কি হচ্ছে। আচ্ছা। যখন আমি প্রপারলি জিনিসটা জানতে পারি, বুঝতে পারি, তখন আমি কথা বলতে পছন্দ করি। বাহ! আমি ১ম এই আসলে খুব কথা বললাম, খুব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাহির করলাম, সেই জাহিরটা আমি আসলে করতে চাই না। আচ্ছা, আচ্ছা। আ মা মা দিবসে ছেলেপেলে তো বড় হয়েছে এবং স্পেশাল গিফট বা স্পেশাল মোমেন্ট মা দিবসে আপনার ছেলের দেয়া বা আপনার কন্যার দেয়া কোনো অ্যা অভিজ্ঞতা আছে কিনা বা কন্যা বলবেন? আসলে এখনো মা দিবসটা বোঝে না। বুঝিনি। সে এখনো অনেক ছোট। হ্যাঁ। ছেলের ব্যাপারে স্কুলে যাওয়ার পর থেকে দেখা যায় কার্ড বানায় আচ্ছা। স্কুলে মা দিবসের জন্য। গত বছর একটা আমার জন্য ব্রেসলেট বানিয়ে নিয়ে আসলো। স্কুলে আচ্ছা। নিজে বানিয়েছে এরকম। মানে এগুলো খুব ইন্টারেস্টিং আমার কাছে আসলে যে আচ্ছা। সে আমার জন্য মনে করে একটা জিনিস বানিয়েছে বা একটা কার্ড সে আমার জন্য বানাচ্ছে, একটা ছবি আঁকছে আমার আচ্ছা। জন্য। তো এই রোববারে কি কোনো স্পেশাল আপনার নিজস্ব একটা থাকে না যে আমি আজকে একটু আমার অপেক্ষা করি একটা বা উম সময় রাখি, সময় কি বলেন? আসলে নিজের সন্তানের সাথে সময় চাইতে আমি একটা এতিমখানায় যাচ্ছি। আচ্ছা। ইয়ের জন্য আজিমপুরে যে একটা এতিমখানা আছে ওদের সাথে এটা প্রাণের একটা জি। প্রজেক্ট। ওদের সাথে যাচ্ছি। ওই হুম। বাচ্চাগুলোর তো মা নাই। আচ্ছা। ওদের সাথে সারাটা দিন বাহ! কাটানোর একটা প্ল্যান আছে। চেষ্টা করব বাচ্চাদেরকেও নিয়ে যেতে। অবশ্যই। আম ওরাও দেখুক ওরা দেখুক। আসলে। শেষ ১ মিনিটে যদি বলেন মা দিবসে মায়েদের উদ্দেশ্যে। একেবারে। মা দিবসে মায়েদের উদ্দেশ্যে বলবো শুধু যে সন্তানেরই দায়িত্ব আছে মায়ের প্রতি, এর আগে কিন্তু মায়ের দায়িত্ব অনেক বেশি সন্তানের প্রতি। সন্তানকে সময় দিতে হবে এবং প্রপার সময় দিতে হবে। ঠিকঠাক সময়টা দিতে হবে। সময় দেয়া মানেই যে আমি আমার ক্যারিয়ার, আমার সবকিছু ভুলে বাসায় থাকলাম, বাসায় থেকেই জীবন পার করে দিলাম, সেটাকে সময় দেয়া বলে না। অনেক সময় দেখা যায় যে আমরা ফোনে কথা বলি, পাশে ছেলেটি এসে বা মেয়েটি এসে দাঁড়িয়েছে, আমরা হয়তো বলি যে যাও এখান থেকে। যাও এখান থেকে আসলে তাকে না বলে, তাকে যদি আমি বুঝিয়ে বলি যে আমি ফোনে কথা বলছি, আমি ২টা মিনিট পরে তোমার সাথে কথা বলি, যদি তাকে এই প্রায়োরিটিটা আমি দেই, তাহলে নিশ্চয়ই সেও একদিন আমাকে প্রায়োরিটি দেবে। আমি যদি তার সমস্ত সুখে দুঃখে কষ্টে আমি তার সাথে শেয়ার করি, তার পাশে থাকি, তার প্রতি আমি সহানুভূতিশীল হই, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি সেই সন্তানটিও একদিন তার মা বা তার বাবা তাদের প্রতিও সেরকম সহানুভূতিশীল দৃষ্টিতেই তাকাবে। থ্যাংক ইউ দীপা আপু। চমৎকার করে বললেন এবং চমৎকার ব্যাখ্যা দিলেন। চমৎকার কাউন্সেলিং হলো আমার মনে হয় যে যারা দেখছেন। তো প্রিয় দর্শক, আমি এই কথা বলেই শেষ করব যে সেটা খুব প্রচলিত। আমি প্রায় সময় বলি যে মাকে যখন একটা খুব কর্পোরেট এবং খুব ব্যস্ত ছেলে মাকে গিফট দিতে এসছে,
অনেক রোলেক্সের ঘড়ি, অনেক লাখ টাকা দামের ঘড়ি দিচ্ছে, মা বলছেন যে ঘড়ি দেবার দরকার নেই, সময় দিস। তো এটা আসলে অনেক বড় অর্থ আছে যে যে কোনো সময়, যে কোনো খুশিতে বা আড্ডায় যে খামাখা সময় দেওয়ার বিষয়টা কিন্তু মারা সবসময় অপেক্ষা করেন, কারণ মাকে আনন্দ দিতে আসলে কোনো ধরনের উপকরণ বা কোনো ধরনের আলাদা আড়ম্বর লাগে না। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি।